প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দিগরাজ ডিগ্রি মহাবিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ভিডিও ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি দোলনচাপা মণ্ডল, ভূগোল বিভাগ। তো আজ আমি তোমাদের সাথে ভূগোল প্রথম পত্রের তৃতীয় অধ্যায় ভূমিরূপ পরিবর্তন এরই একটা অংশ ভূমিকম্পের কারণ ও ফলাফল নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় ভূমিকম্পের কারণ ও ফলাফল। ভূ আলোড়ন সম্পর্কে আমরা কিন্তু পূর্বেই জেনেছি। পৃথিবীর আকস্মিক পরিবর্তনের মধ্যে ভূমিকম্প অন্যতম। ভূমিকম্প একটি প্রাকৃতিক দুর্যোগ। পৃথিবীর অনেক ধ্বংসাত্মক কর্মকাণ্ড কিন্তু এই ভূমিকম্প দ্বারা সংঘটিত হয়। ভূমিকম্পের দ্বারা ব্যাপক জানমালের ক্ষয়ক্ষতি হয়ে থাকে। ধারণা করা হয় যে গত 4000 বছরে ভূমিকম্পের মাধ্যমে পৃথিবীর 1,50,00,000 মানুষ মৃত্যুবরণ করেছে। ভূমিকম্পের কারণে এটা ধারণা করা হচ্ছে যে 4000 বছরে 1,50,00,000 মানুষ মৃত্যুবরণ করেছে। পৃথিবীর ভূমিরূপ পরিবর্তন ও ভূমিকম্প একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। ভূমিরূপের ভিতরে কিন্তু সবচেয়ে ভূমিকম্পটাই উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে। ভূমিকম্পের মাধ্যমে নদীর গতিপথের পরিবর্তন, পর্বত ও মালভূমির সৃষ্টি হয়। ভূমিকম্প সাধারণত ক্ষুদ্র এলাকা ব্যাপী এটা কিন্তু সংঘটিত হয়। এই ভূমিকম্প সম্বন্ধে আমাদের কিন্তু একটু জানা দরকার। ভূমিকম্পটা কি আগে সে সম্পর্কে জানি। ভূমিকম্প কি? যে ভূমিকম্প পৃথিবীর কঠিন ভূত্বকের কতকাংশ প্রাকৃতিক কোনো কারণে কখনো হঠাৎ কেঁপে ওঠে। ভূমির যে আকস্মিক কম্পন বা কাঁপুনি, এটাই হলো ভূমিকম্প। এই কম্পন সাধারণত কয়েক সেকেন্ড স্থায়ী হয়, কখনো কখনো আবার কয়েক মিনিট পর্যন্ত হয়ে থাকে। এই বহু বছর গবেষণার পর বৈজ্ঞানিকরা জানতে পারেন যে পৃথিবীর অভ্যন্তরে কোনো এক স্থানে ভূমিকম্পের উৎপত্তি হয়। বৈজ্ঞানিকগণ ধারণা করছেন যে পৃথিবীর অভ্যন্তরে কোনো একটা স্থানে হয়তো ভূমিকম্পের উৎপত্তি হয়। ভূমিকম্পের যে স্থানে ভূমিকম্পের উৎপত্তি হয় সেটা হচ্ছে ভূমিকম্পের কেন্দ্র, আর কেন্দ্রের ঠিক উপরে হলো উপকেন্দ্র। ভূপৃষ্ঠের ওই কেন্দ্রের ঠিক উপরে যেটা ভূপৃষ্ঠের যে বিন্দুটা সেটা হলো উপকেন্দ্র। ভূমিকম্প সাধারণত ভূপৃষ্ঠ থেকে অভ্যন্তরে 30 কিলোমিটার এর ভিতরে অবস্থিত থাকে। পৃথিবীতে প্রতি বছর গড়ে 60,000 বার মৃদু ভূমিকম্প এবং প্রায় 250 বার প্রবল ভূমিকম্প হয়ে থাকে। তাহলে ভূমিকম্প পৃথিবীর অভ্যন্তরে কোনো একটা স্থানে যে ভূমিকম্পের উৎপত্তি, দেখো চিত্রটা খানিকটা এরকম। এইটা ভূমিকম্পের উৎপত্তি স্থান, তার মানে এটা হলো কেন্দ্র। আর ঠিক এই কেন্দ্রের উপরে এই ভূপৃষ্ঠের এই স্থানটা হলো উপকেন্দ্র। বললাম না যে স্থানে ভূমিকম্পের উৎপত্তি হয় সেটা হলো ভূমিকম্পের কেন্দ্র, এবং কেন্দ্রের ঠিক উপরে এই যে বিন্দুটা ভূপৃষ্ঠে, এটা হলো উপকেন্দ্র। তাহলে আকস্মিক কাঁপুনি, ভূপৃষ্ঠে যে আকস্মিক কাঁপুনিটা হঠাৎ হয়ে থাকে সেটা হলো ভূমিকম্প। এটা কখনো কখনো মৃদু হয়, আবার কখনো কখনো অত্যন্ত প্রবল হয়। এটা কয়েক সেকেন্ড স্থায়ী থাকে, আবার কোনো সময় কয়েক মিনিটও স্থায়ী হয়ে থাকে। তো আজকে তোমাদের সাথে ভূমিকম্পের কারণ ও ফলাফল নিয়ে আলোচনা করব। ভূমিকম্পের কারণগুলো দেখো। প্রথমে আসছে
করেছি। ভূ আলোড়ন। ভূ আলোড়নের ফলে যখন ভূগর্ভের কোনো স্থানে প্রবল ঘর্ষণের সৃষ্টি হয় এবং সেই স্থানের কত অংশে বড় রকমের শিলাচ্যুতি ঘটে, এর ফলে ভূমিকম্প হয়। ভূ আলোড়নের ফলে ভঙ্গির পর্বত, স্তূপ পর্বত, গ্রস্ত উপত্যকা, ভূত্বক, চ্যুতি এগুলো সৃষ্টি কিন্তু হওয়ার সময় প্রবল ভূমিকম্প হয়। ভূ আলোড়নের ফলে যখন ভঙ্গির পর্বত, স্তূপ পর্বত, চ্যুতি, গ্রস্ত উপত্যকা এগুলো মানে তৈরি হয় বা এগুলো হয়ে থাকে, তখন প্রচন্ড আকারে কাঁপুনি দেয়, সেটার জন্য এটা ভূমিকম্প হয়ে থাকে। এরপর আছে ভূগর্ভের তাপ বিকিরণ। ভূগর্ভের তাপ বিকিরণ। ভূগর্ভের তাপ বিকিরণ এটা কি? তাপ বিকিরণের ফলে ভূগর্ভ ক্রমশ সংকুচিত হচ্ছে এবং ভূগর্ভের এই সংকোচন চাপের প্রভাবে ভূত্বকে ভাঁজ পড়ছে। ভূত্বকে ভাঁজ পড়ার কারণে ভূত্বক কেঁপে ওঠে। যখন ভূগর্ভে এই ভাঁজটা পড়ছে, তাপ বিকিরণের ফলে ভূগর্ভ ক্রমশ সংকুচিত হয়ে আসছে, তখন এই সংকোচনের ফলে কিন্তু ভাঁজ পড়ছে। এই ভাঁজের কারণে ভূত্বক কখনো কখনো হঠাৎ কেঁপে ওঠে। ভূগর্ভস্থ বাষ্প। ভূগর্ভস্থ বাষ্প এটা কি? ভূগর্ভে সঞ্চিত বাষ্পের চাপ খুব বেশি হলে তা ভূত্বকের নিচের দিকে প্রবলভাবে ধাক্কা দেয়। যখন সঞ্চিত বাষ্প এটা যখন বাষ্পের চাপটা খুব বেশি হয়, সে বেশি হলে ভূত্বকের নিচে এটা অনেক জোরে প্রবলভাবে কিন্তু এটা ধাক্কা দেয়, এর ফলে ভূকম্প হয়ে থাকে। এরপরে আছে দেখো ভূ অভ্যন্তরে চাপের হ্রাস। ভূ অভ্যন্তরে চাপের হ্রাস। ভূ অভ্যন্তরে চাপের হ্রাসটা দেখো, কোন কারণে ভূ অভ্যন্তরের চাপের যখন হ্রাস হয়, ভূগর্ভে উত্তপ্ত কঠিন পদার্থ গলে গিয়ে নিচের দিকে নামতে থাকে, এর ফলে ভূমিকম্প হয়ে থাকে। যখন প্রচন্ড চাপে কোনো কারণে ভূ অভ্যন্তরের চাপের হ্রাস হয়, হ্রাস হলে ভূগর্ভের উত্তপ্ত কঠিন পদার্থ গলে যে নিচের দিকে নামতে থাকে, এর ফলে প্রবল আকারে ঝাঁকুনি হয় এবং ভূমিকম্প হয়ে থাকে। এরপর আছে দেখো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত থেকে যে কখনো কখনো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের সময় প্রবল বেগে নির্গত বাষ্প, লাভা এগুলো ধাক্কায় ভূত্বক প্রচন্ড আকারে কেঁপে ওঠে। প্রবল বেগে যখন আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হয়, উৎকিরণ বের হয়, তখন কিন্তু নির্গত ওই বাষ্প, লাভা এগুলোর মাধ্যমে প্রচন্ড আকারে ভূত্বক কেঁপে ওঠে, এর ফলে ভূকম্পন অনুভূত হয়। এরপর আছে দেখো 6 ভূপাত। ভূপাত। ভূপাত কি? কোনো কারণে অনেক সময় পাহাড় পর্বততে বিরাট শিলাখণ্ড ভূত্বকের উপর যখন ধসে পড়ে, তখন ভূমিকম্প হয়। পার্শ্ববর্তী এলাকায় তখন প্রচন্ড আকারে একটা কাঁপুনি সৃষ্টি হয়, তখন সেখানে ভূমিকম্পের সৃষ্টি হয়। এরপর আছে ভূগর্ভে পানি প্রবেশ। ভূগর্ভে পানি প্রবেশ। ভূগর্ভের পানি কোনোভাবে উত্তপ্ত ভূগর্ভে প্রবেশ করলে বাষ্পে পরিণত হয়। এই বাষ্পের পরিমাণ বেশি হলে তা ভূভাগের নিচের দিকে বা নিম্নভাগে ধাক্কা দেয়। এই ধাক্কা দেওয়ার ফলে পার্শ্ববর্তী এলাকা প্রচুর প্রবল বেগে ঝাঁকুনি অনুভব করে, তখন
ভূমিকম্পের সৃষ্টি হয়। এরপর আছে হিমবাহের কারণ। আগে আছে হিমবাহের কারণে। হিমবাহের কারণে কি হচ্ছে, যখন প্রকাণ্ড হিমবাহ পর্বতের গা বেয়ে নিচে নামবার সময় উঁচু স্থানে কতকাংশে প্রচন্ড হিমবাহে যখন এটা পর্বত গাত্র থেকে নিচে নামবার সময় প্রবল বেগে উঁচু স্থান থেকে হঠাৎ যদি নিচে ধসে পড়ে, নিচে নামে, তখন কিন্তু ওখানে ঝাঁকুনি, প্রবল আকারে একটা ঝাঁকুনি অনুভব হয় এবং পার্শ্ববর্তী এলাকায় ভূকম্পন অনুভূত হয়। এরপর আছে শিলাচ্যুতি। শিলাচ্যুতিটা কি? উচ্চ পার্বত্য অঞ্চলে শিলাস্তরের মধ্যে প্রবল ভাঙন দেখা দিলে উচ্চ স্থান থেকে প্রচন্ড শিলাখণ্ড কখনো কখনো স্থানচ্যুত হয়ে সাগর সজোরে যখন স্থানচ্যুত হয়ে একেবারে খুব জোরে নিচে পতিত হয়। পার্বত্য অঞ্চলে এরূপে এই যে শিলাচ্যুতির পতনের ফলে ভূকম্পন অনুভূত হয়। পার্বত্য অঞ্চলে এই শিলাস্তরের পতনের ফলে পার্শ্ববর্তী এলাকায় কিন্তু তখন প্রবল আকারে ভূমিকম্প অনুভূত হয়। এরপর আছে ভূগর্ভস্থ গুহার ভাঙন। দশে আছে ভূগর্ভস্থ গুহার ভাঙন। ভূগর্ভস্থ গুহার ভাঙন এটা কি? যখন চুনা পাথুরিয়া অঞ্চলে ভূপৃষ্ঠের নিচে ছোট বড় বিভিন্ন আয়তনের অনেক গুহা থাকে। চুনা পাথুরিয়া অঞ্চলে ভূপৃষ্ঠের নিচে ছোট বড় বিভিন্ন আকারের বড় বড় অনেক গুহা থাকে। এই বড় আকৃতির গুহার ছাদ যখন দুর্বল হয়ে ধসে পড়লে ভূমি তখন সজোরে কেঁপে ওঠে। এইটা কেঁপে ওঠে এবং পার্শ্ববর্তী অঞ্চলে তখন ভূমিকম্প অনুভূত হয়। তো আমরা ভূমিকম্পের কয়েকটা কারণ একটু জানলাম। ভূ আলোড়ন, ভূগর্ভের তাপ বিকিরণ, ভূগর্ভস্থ বাষ্প, ভূ অভ্যন্তরের চাপের হ্রাস, আগ্নেয়গিরির অগ্নুৎপাত, ভূপাত, শিলাচ্যুতি, ভূগর্ভে পানি প্রবেশ, হিমবাহের কারণ, ভূগর্ভস্থ গুহার ভাঙন, এগুলো সম্পর্কে একটু জানলাম। এবার আসছি ভূমিকম্পের ফলাফল। ভূমিকম্পের ফলাফল খুবই ভয়াবহ। ভূমিকম্পের ফলাফল কিন্তু অনেক বেশি ভয়াবহ। এর ফলে নানা রকম পরিবর্তন হয়। আর ভূমিকম্পের যে কয়েকটা ফলাফল আছে তোমাদের সাথে আলোচনা করছি। দেখো, প্রথমে আছে ভূত্বকে ফাটল ও চ্যুতির সৃষ্টি। ভূত্বকে ফাটল ও চ্যুতির সৃষ্টি। ভূমিকম্পের ফলাফল অনেক ভয়াবহ। এর ফলে যা যা ঘটে থাকে বলছে ভূত্বকে ফাটল ও চ্যুতির সৃষ্টি। ভূমিকম্পের ফলে ভূত্বকে অনেক ফাটল ও চ্যুতির সৃষ্টি হয়। কখনো কখনো ফাটলের মধ্য দিয়ে কর্দম, উষ্ণ পানি, বালি ইত্যাদি বহির্গত হয়। চ্যুতি সৃষ্টির ফলে মধ্যবর্তী ভূভাগ বসে গিয়ে গোরস্ত উপত্যকা আর উঠে গিয়ে স্তূপ পর্বতের সৃষ্টি হয়। তাহলে এটা যখন ভূত্বকে ফাটলের সৃষ্টির ফলে সেখান থেকে কখনো কখনো ওই ফাটলের মধ্য দিয়ে কর্দম, উষ্ণ পানি, বালি ইত্যাদি বহির্গত হয় এবং এই চ্যুতি সৃষ্টির ফলে মধ্যবর্তী ভূভাগটা বসে যায় এই গোরস্ত উপত্যকা সৃষ্টি হয়। আর যে অংশটা উঠে যায় সেটা হলো স্তূপ পর্বত। এরপর আছে সমুদ্র তলের পরিবর্তন। দুই আছে সমুদ্র তলের পরিবর্তন। সমুদ্র তলের পরিবর্তন এটা যেমন ভূমিকম্পের ফলে কখনো কখনো সমুদ্র তলের কোনো স্থান উপরে উঠে শুষ্ক স্থলভাগ গঠন করে, আবার কখনো উপকূল ভাগ সমুদ্র তলে ডুবে যায়।
এরকম একটা দেখো 1921 সালে ভূমিকম্পে টোকিও উপসাগরের তলদেশ 60 মিটার উঁচু হয়েছিল। 1921 সালে যে ভূমিকম্পটা হয়েছিল সেটা জাপানের টোকিওটা ওই টোকিও মহাসাগরের তলদেশ উপসাগরের তলদেশ 60 মিটার উঁচু হয়েছিল। এরপর আছে দেখো ভূমির উত্থান ও পতন। ভূমির উত্থান পতন। ভূমির উত্থান পতন ভূমিকম্পের ফলে কোনো কোনো সময় উচ্চভূমি সমুদ্রে নিমজ্জিত হয় কিংবা সমভূমি অঞ্চল বসে গিয়ে সেখানে পানি জমে হ্রদের সৃষ্টি হয়। আবার ভূমিকম্পের ফলে সমুদ্র তলের কোনো স্থান উঁচু হয়ে সমুদ্রের মধ্যে বদ্বীপেরও সৃষ্টি একটা দ্বীপের সৃষ্টি করে। বলছি যে ভূমিকম্পের কারণে ভূমির উত্থান ও পতন, উপরে ওঠে শেষ হয় নিচে নামে, এরকম। তাহলে সমভূমি অঞ্চল নিমজ্জিত হয়ে যখন কোনো স্থান ভূমিকম্পের ফলে উচ্চভূমি অঞ্চল সমুদ্রে নিমজ্জিত হয়, সমভূমি অঞ্চলে বসে গিয়ে সেখানে পানি জমে হ্রদের সৃষ্টি হয়। আবার ভূমিকম্পের ফলে সমুদ্রের তলের কোনো কোনো স্থান উপরে উঠে সেখানে দ্বীপের সৃষ্টি হয়, দ্বীপ হয়ে সৃষ্টি হয়। এরপর আসতে দেখো নদ নদীর গতির পরিবর্তন। নদ নদীর পরিবর্তন এটা কি? যে ভূমিকম্পের ফলে কোনো কোনো সময় নদীর গতিপথেরও বিভিন্ন পরিবর্তন হয়। অনেক সময় নদী শুকায় যায় সেখানে শুষ্ক জলাভূমিতে পরিণত হয়। আবার দেখো যে কোনো কোনো স্থানে একেবারে নদীর গতিরও পরিবর্তন হয়। তার একটা দেখো 1950 সালে ভারতের আসামে দিবাং নদীর গতিটা একেবারে পুরো ভূমিকম্পের ফলে পরিবর্তন হয়ে গেছিল। এরপর আছে হিমানি সম্প্রপাত। হিমানি সম্প্রপাতের ফলে পার্বত্য অঞ্চলে যখন হিমানি সম্প্রপাত হয় তখন এটা কিন্তু ভূমিকম্পের ফলে এই হিমানি সম্প্রপাতটা হয়ে থাকে। এবার আসছে শিলাচ্যুতি। ভূমিকম্পের ফলাফল করতে আর একটা আছে শিলাচ্যুতি। এটা কি? যে ভূমিকম্পের ফলে কখনো কখনো পর্বত গাত্র থেকে শিলাচ্যুতি ঘটে পর্বতের পাদদেশে ক্ষতি সাধন করে। ওইটা কিন্তু পর্বতের নিচের দিকে ক্ষতি সাধিত হয়। এরপরে সে বন্যার সৃষ্টি। বন্যার সৃষ্টি এটা কি? কোনো কোনো সময় কোনো কোনো ক্ষেত্রে ভূমিকম্পের ফলে সমুদ্রের পানি তীর থেকে যখন নিচে নেমে যায়, সমুদ্রের পানি তীর থেকে নিচে নেমে যায়, আবার পরক্ষণে ভীষণ গর্জন সহকারে প্রায় 15 থেকে 20 মিটার উঁচু হয়ে ঢেউয়ের আকারে উপকূল ভাগে এসে বন্যার সৃষ্টি হয়। এটা প্রায় 15 থেকে 20 মিনিট উচ্চতায় কিন্তু উপকূল ভাগে ভীষণ গর্জন সহকারে উপকূল ভাগে এসে এটা বন্যার সৃষ্টি করে। তাহলে এইটা সমুদ্র তলদেশে হচ্ছে, এটাকে কিন্তু জাপানি ভাষায় সুনামি বা সুনামি, অনেকে জানো সুনামি কি। তাহলে এখন বলা আছে যখন এই সমুদ্র তলে যখন কোনো কারণে ভূমিকম্প হয় তখন সেটা হলো ভূমিকম্প। সমুদ্রের তলদেশ থেকে যখন হয়ে থাকে সেটা উৎপত্তি যেখানে সেটা ভূমিকম্প। সেই ভূমিকম্পটার নাম হলো সুনামি। সুনামিটা এক কথায় সমুদ্র তলদেশের ভূমিকম্প। এর আরো অন্যান্য ক্ষয়ক্ষতি ভিতরে আছে, দেখো অন্যান্য ক্ষয়ক্ষতিটা কি। ভূমিকম্পের ফলে অসংখ্য ঘরবাড়ি ধ্বংস হয়, বনাঞ্চল গাছপালা, তোমার মানুষ জীবজন্তু মৃত্যুবরণ
সালে পর্তুগালের লিসবনে 6 মিনিট স্থায়ী ভূমিকম্প হয়েছিল। তখন সেখানে প্রায় তোমার 70,000 লোক মৃত্যুমুখে পতিত হয়। আবার 1934 সালে ভারতের বিহারের একটা ভূমিকম্পে 1934 সালে ভারতের বিহারের একটা ভূমিকম্পে 8,000 লোক মৃত্যুমুখে পতিত হয়েছিল। আরও আছে 1935 সালের ভূমিকম্পে পাকিস্তানের কোয়েটা, ভারতের মুঙ্গের, মুজফ্ফরপুর, দারভাঙ্গা এই সমস্তগুলো ব্যাপক আকারে ধ্বংসপ্রাপ্ত হয়। 1966 সালেও আছে ইন্দোনেশিয়ায়, সেখানে 5,000 লোক মারা গিয়েছিল। এরকম যে ভূমিকম্পগুলোর টাইমটা বেশি নেয়, কয়েক মিনিট ধরে হয়ে থাকে, তখন সেখানে প্রচুর লোক মৃত্যুমুখে পতিত হয়। তো সংক্ষেপে তোমাদের সাথে আজকে আমি ভূমিকম্পের কারণ ও ফলাফল নিয়ে আলোচনা করলাম। এর পরবর্তীতে তোমাদের সাথে ভূমিকম্প প্রবণ অঞ্চল, তারপরে আরো আছে এখানে আগ্নেয়গিরি, অগ্ন্যুৎপাত, এগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা সবাই ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।